নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে। সেই ম্যাচে মোহনবাগানের প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে উড়িষ্যা এফসি বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়েও হালকা করে আলোচনা করে নেব। তো ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা এফসি, এই যে ম্যাচটা আজকে ছিল, আমরা নর্মালি এই ফিক্সচারটাই কিন্তু অনেক গোল দেখেছি, বাট আজকের ম্যাচটা শেষ হলো 0-0 গোলে। এবং ট্যাকটিক্যালি কিন্তু আমার মনে হয় এই ম্যাচে কার্লেস কোয়াদ্রা তার প্রশংসা করতে হবে। সে যেভাবে উড়িষ্যা এফসির এগেনস্টে গেম প্ল্যান সাজিয়েছিল, তুলনামূলক কিন্তু উড়িষ্যা এফসি এই সিজনে বেটার ফুটবল খেলছে, বাট সেই দলটাকে আটকানো, তো সেটা একটা অবশ্যই কৃতিত্বের ব্যাপার। এবং ওভারঅল বলতে গেলে কিন্তু ডিফেন্সিভলি বর্তমানে আর কি তোমার ইস্ট বেঙ্গল তারা অনেক বেটার ফুটবল খেলছে। ইস্ট বেঙ্গল শেষ 4টে ম্যাচে একটাও গোল খায়নি, একটাও কিন্তু গোল খায়নি, যদিও 3টে ম্যাচে ইস্ট বেঙ্গল নিজেও গোল করতে পারেনি। ইস্ট বেঙ্গলের লাস্ট 3টে ম্যাচের স্কোর কার্ড কিন্তু 0-0। তবে সেখানে উড়িষ্যা এফসি বা মুম্বাই সিটি এফসি, যাদের অ্যাটাক লাইন মানে অনেক বেটার খেলেছে এই মরশুমে, সেই অ্যাটাক লাইনকে আটকে রাখার জন্য কৃতিত্ব তো দিতেই হবে। তবে অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল কিন্তু আজকে গোল করতে পারতো, ইস্ট বেঙ্গল আজকের ম্যাচটা জিততে পারতো। তবে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে বাধা হয়ে দাঁড়ালো রেফারি। তো আমি জানি না উড়িষ্যা এফসি এবারে অন্য কিছু কাজ করছে কিনা রেফারিদের পেছনে, বাট অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল লাস্টের দিকে গিয়ে পরপর দুটো মোমেন্টে পেনাল্টি পেতে পারতো, দুটো পেনাল্টি ইস্ট বেঙ্গলকে দেওয়া হলো না। অ্যাকচুয়ালি উড়িষ্যার বক্সে প্রথমে একটা হ্যান্ডবলের আবেদন করেছিল ইস্ট বেঙ্গল, যেখানে বোধহয় লেনির হ্যান্ডবল হয়েছিল, তবে সেই ক্ষেত্রে লেনির হাত আর কি বডির সঙ্গে ছিল, তো সেটা রেফারি পেনাল্টি দেয়নি, ঠিক আছে, সেটা অনেকক্ষণ আগে হয়েছিল। তবে লাস্টের দিকে এসে কিন্তু দুটো ঘটনা ঘটে। একটা মুর্তাদা ফলের হ্যান্ডবল হয়, যেটা কিন্তু ক্লিয়ার পেনাল্টি, মানে মুর্তাদা ফলকে ওখানে ইয়েলো কার্ডও দেওয়া যেতে পারতো, কারণ বলটা কিন্তু গোলে সোজাসুজি যাচ্ছিল। মুর্তাদা ফলের হাতে বল লাগে, ইস্ট বেঙ্গলের প্লেয়াররা আবেদন করতে থাকে, বাট রেফারি সে মানে যেটা পেনাল্টি হওয়া উচিত, উড়িষ্যার প্লেয়ারকে হলুদ কার্ড দেওয়া উচিত, সেটা না করে কি করে, যারা আবেদন করছিল সেই জেভিয়ার সিবেরিও তাকে হলুদ কার্ড দেয়, তার সঙ্গে চুংনুঙ্গাকে হলুদ কার্ড দেয়, আবার গিয়ে বোধহয় দিমাস দেলগাদেকেও হলুদ কার্ড দিয়ে আসে। তার জাস্ট কিছুক্ষণ বাদে উড়িষ্যা এফসির বক্সে জেরি ক্লিয়ারলি ভিষ্ণুর জার্সি ধরে টেনে ধরে ভিষ্ণুকে বক্সের মধ্যে ফেলে দেয়, ক্লিয়ারলি চোখের সামনে দেখা যাচ্ছে। রেফারি পেছন থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে তার জার্সি ধরে টেনে রেখেছে, বাট সেটাও রেফারি আর কি পেনাল্টি দেয় না, সেটাও পেনাল্টি প্লাস হলুদ কার্ড হয়। মানে জেরি তো রেড কার্ড হয়ে যায়, অনেক আগেই হয়ে যায়। জেরি অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে ইয়েলো কার্ড দেখেছিল, সেকেন্ড হাফে কিন্তু মানে জেরি লাল গ্রিন জোয়ালার কথা বলছে, ওড়িশাতে তো দুটো জেরি আছে। সেকেন্ড হাফে কিন্তু ভিষ্ণুকে ফাউল করে একবার প্রথম দিকে, যেখানে রেফারি থেকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, সেটা এমন ফাউল ছিল সেটার জন্য হলুদ কার্ড দেখানো যেত, সেখানে রেড কার্ড হয়ে যেত। তারপর আবার পেনাল্টি বক্সে গিয়ে ওই কাজটা করে, সেখানে ওটা পেনাল্টি প্লাস হলুদ কার্ড হয়ে রেড কার্ড হতে পারতো, বাট সেটাও রেফারি কিন্তু দেয় না। মানে ক্লিয়ারলি ইস্টবেঙ্গলকে দুটো পেনাল্টি দেওয়া হয় না। তো অবভিয়াসলি ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতা উচিত ছিল, বাট রেফারির বদান্যতায় উড়িষ্যা এফসি একটা পয়েন্ট নিয়ে গেল। আমি জানি না আহমেদ জাহু আর কি রেফারিকে টাকা দেয় কিনা, কারণ একটা ক্ষেত্রে দেখছিলাম মানে আহমেদ জাহু তো অপোনেন্টের প্লেয়ারদের মেরে উড়িয়ে দেয়, প্রচুর রাফ ট্যাকেল করে, বাট রেফারি ফাউল তো দেয়ই না, কার্ড দেওয়া তো দূরের কথা অনেক সময়। এবং সেখানেই দেখলাম একটা ক্ষেত্রে ইস্ট বেঙ্গল একটা বল জিতেছে, বোড়ার বোধহয় হাতটা গিয়ে আর কি জাহুর পেটে জাস্ট লেগেছিল। জাহু রেফারির দিকে কিছুক্ষণ তাকিয়ে পেটে হাত দিয়ে মানে বসে পড়লো, মানে সেই আমি যখন ছোটোবেলায় স্কুলে ভর্তি হয়েছিলাম 1-2-তে পড়তাম, ওরকম স্কুল যাবো না বলে মানে ওরকম অভিনয় করতাম যে পেটে লাগছে স্কুল যাবো না। জাহু দেখলাম সেরকম একটা অভিনয় করলো, রেফারি বাঁশি বাজিয়ে দিল, বাজিয়ে দিয়ে আর কি যেখানে ইস্ট বেঙ্গলের পায়ে বল ছিল, একটা পোটেন্সিয়াল অ্যাটাক হতে পারতো, সেখানে উড়িষ্যাকে দেখলাম ফ্রিকিক দিয়ে দিল। তো আহমেদ জাহু নিঃসন্দেহে একজন দুর্দান্ত প্লেয়ার, বাট সেই জাহুর মানে মানে আইএসএলে আসার পর থেকে রেফারিদের থেকে কিন্তু অনেক সুবিধা পেয়েছে। আমি জানি না রেফারিরা জাহুকে কেন সবসময় মানে এতটা সুবিধা দেয়, বাট ওভারঅল ম্যাচের কথা বললে আহমেদ জাহুই কিন্তু আবার উড়িষ্যা এফসির মেন কি প্লেয়ার, এবং আহমেদ জাহুকেই কিন্তু একদম বডিগার্ডের মতো আটকে রেখেছিল সৌভিক চক্রবর্তী। মানে সৌভিক চক্রবর্তীর কিন্তু খেলাটা ইস্ট বেঙ্গলের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কিন্তু একটা বড় কারণ যে ইস্ট বেঙ্গল এত ভালো ডিফেন্সিভ সেভ মেনটেন করতে পারছে। তো অ্যাকচুয়ালি আহমেদ জাহুকে খেলা তৈরি করতে দেবে না বলে সৌভিক চক্রবর্তী সবসময় আহমেদ জাহুর সঙ্গে সঙ্গে ঘুরেছে, এবং তাকে একদমই ফ্রি প্লে করতে দেয়নি, ফলে কিন্তু উড়িষ্যার অ্যাটাকগুলো সেভাবে দাঁড়া বাঁধেনি। এবং আই থিঙ্ক মুম্বাই ম্যাচে এই সেম কাজটা সে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে করেছিল, এই কাজটা কিন্তু সৌভিক চক্রবর্তী খুব ভালো করছে, ব্রিলিয়ান্ট খেলেছে, সেই জন্যই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এবং বড় ভূমিকা কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় সৌভিক চক্রবর্তী রেখেছে। হিজাজি মেহের তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে অবভিয়াসলি দুই দলের কাছে সুযোগ এসেছিল, হালকা গোল হতেও পারতো। ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি পসেশন বেসড ফুটবল খেলেনি, তারা উড়িষ্যাকে নিজেদের হাফে খেলতে দিয়েছে, মিডফিল্ডটা জমাট করে খেলার চেষ্টা করেছে, আর মেনলি কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার চেষ্টা করেছে। আর যখন এই টাইপের ফুটবল একটা দল খেলে, তখন খুব বেশি ওপেন ফুটবল হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে যায়। বাকি তোমাদের এই ম্যাচ নিয়ে মতামত কমেন্টে জানিও।
এবং রেফারিং নিয়ে আবার তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। এবার আমরা যদি চলে যাই মোহনবাগান বনাম এফসি গোয়া গুরুত্বপূর্ণ ম্যাচটার দিকে, ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য, যেই ম্যাচটা 23 তারিখ হতে চলেছে, মানে শনিবার দিন রাত 8টা থেকে, মানে কালকে, যেখানে মোহনবাগান খেলতে চলেছে লিগের সব থেকে টপ টিমটার সঙ্গে। সেই টিমটা হচ্ছে এফসি গোয়া। মোহনবাগান নিজেদের হোম গ্রাউন্ডে মানে সল্ট লেক স্টেডিয়ামে খেলবে। এবার এফসি গোয়া হচ্ছে সেই টিমটা, যেই টিমটাকে দেখে মনে হচ্ছে মোহনবাগানকে লাস্টের দিকে গিয়ে যদি আইএসএল লিগ শিল্ড জিততে হয় তাহলেও তো সব থেকে কঠিন কম্পিটিশন এই এফসি গোয়ার সঙ্গেই হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান লাস্ট ম্যাচটা হয়তো মুম্বাইয়ের সঙ্গে হেরে গিয়েছে, তবে সেই ম্যাচটা হেরে গিয়ে মোহনবাগান যে বড্ড পিছিয়ে গেছে ব্যাপারটা সেরকম না। মোহনবাগানের কাছে কিন্তু সুযোগ আছে লিগ টেবিলের 1 নম্বরে যাবার, এবং এফসি গোয়াকে হারালেই কিন্তু সেটা সম্ভব। যদি এফসি গোয়াকে মোহনবাগান হারাতে পারে তাহলে মুম্বাইয়ের কাছে হারটা কিন্তু ভুলে যাবে, কারণ এফসি গোয়া বর্তমানে এমনই একটা পজিশনে আছে, সেই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়া মানে মোহনবাগান নিজেদেরকে একটা ভালো জায়গায় পাবে। বর্তমানে এফসি গোয়ার পয়েন্ট হচ্ছে 8 ম্যাচে 20, মোহনবাগানের পয়েন্ট হচ্ছে 8 ম্যাচে 19, মুম্বাইয়ের পয়েন্ট হচ্ছে 9 ম্যাচে 19। তো সেক্ষেত্রে যদি মোহনবাগান গোয়াকে হারাতে পারে সেক্ষেত্রে মোহনবাগান 9 ম্যাচে 22 পয়েন্টে চলে যাবে, গোয়া থাকবে 9 ম্যাচে 20-তে, আর তার সঙ্গে মুম্বাই থাকবে 9 ম্যাচে 19-এ। তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ জায়গায় মোহনবাগান থাকবে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু জিতলে অবশ্যই মোহনবাগান লাস্ট ম্যাচের হারটা ভুলে যাবে। তবে এই ম্যাচটা জেতার জন্য মোহনবাগানকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ সামনের এফসি গোয়া টিমটা ব্রিলিয়ান্ট খেলছে। মনোলো মার্কুয়েস রোকা সে কি লেভেলের কোচ সেটা আমরা দেখেছি, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট কোচ, এবং সে কিন্তু এফসি গোয়া টিমটাকে মানে ডিফেন্সিভলি হেভি সলিড রেখেছে। তারা গোলও করছে, সময়ে গোলটাও পেয়ে যাচ্ছে। নোয়া সাদাওয়ের মতো প্লেয়ার আছে যে খুবই ডেঞ্জারাস হতে পারে। মানে এক কথায় বলতে গেলে এফসি গোয়ার অ্যাটাকের মূল চালিকা শক্তি কিন্তু নোয়া সাদাওয়ি। তবে এফসি গোয়ার এই টিমটার মেন শক্তি হচ্ছে ডিফেন্স, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কার্ল ম্যাকিউগ আছে, দারুণ খেলছে। তার পেছনে কিন্তু তোমার ওডেই ওনা ইন্ডিয়ার সন্দেশ চিঙ্গেন, তো তারা কিন্তু অর্শদীপ সিং মানে যে এফসি গোয়ার গোলকিপার তাকে কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে রেখেছে। এফসি গোয়া এই মরশুম ডিফেন্সিভলি মারাত্মক খেলছে। তারা কিন্তু 8টা ম্যাচে গোল খেয়েছে মাত্র 3টে, লিগের সব থেকে বেস্ট ডিফেন্সিভ রেকর্ড কিন্তু তাদের। মানে ভাবতে পারো 8টা ম্যাচ খেলেছে মাত্র 3টে গোল কনসিড করেছে। সেকেন্ড পজিশনে যদি এই দিক দিয়ে আমরা দেখি সেখানে মুম্বাই আছে যারা 7টা গোল কনসিড করেছে। তো সেক্ষেত্রে গোয়া মারাত্মক খেলছে ডিফেন্সিভলি। উল্টো দিকে আবার যদি আমরা কথা বলি সব থেকে বেস্ট অ্যাটাকিং সাইড বা সব থেকে বেশি গোল করেছে, সেখানে কিন্তু মোহনবাগান সব থেকে বেশি গোল করেছে। এই মরশুমে 18টা গোল কিন্তু মোহনবাগান 8টা ম্যাচে করেছে। মানে একদিকে মরশুমের সব থেকে বেশি গোল করা টিম, উল্টো দিকে মরশুমের সব থেকে বেস্ট ডিফেন্সিভ সাইড। তবে অবশ্যই ভুলে গেলে চলবে না যে এফসি গোয়ার অ্যাটাকও কিন্তু যথেষ্ট শক্তিশালী। তারা কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করেছে। আই থিঙ্ক চান্স ক্রিয়েটের দিক দিয়ে দেখলে কিন্তু এফসি গোয়া অনেকটাই উপরের দিকে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়ার অ্যাটাককেও সামলাতে হবে, যেখানে কিন্তু অবশ্যই মেন থ্রেট থাকবে নোয়া সাদাওয়ি, যে কিন্তু একটা ফলস নাইন টাইপের ফুটবল কিন্তু বর্তমানে খেলছে, এবং ভিক্টর রড্রিগেজ সে কিন্তু তার পেছন থেকে খেলছে, সেও একটা খুব ডেঞ্জার প্লেয়ার। তবে অবশ্যই যেটা বললাম যে এফসি গোয়ার স্ট্রং পয়েন্ট তাদের ডিফেন্স, সেখানে কিন্তু সন্দেশ, কার্ল ম্যাকিউগ, ওনা ইন্ডিয়া, এদের পাশাপাশি আরেকটা নাম ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে জয় গুপ্তা। এই ছেলেটা কি ফুটবল খেলছে, আলাদাই ফুটবল খেলছে। তো জয় গুপ্তার সঙ্গে মানভীর সিং একটা দুর্দান্ত লড়াই কিন্তু আমরা কালকের ম্যাচে দেখতে পেতে পারি। তো মোহনবাগানের জন্য চ্যালেঞ্জ তো কঠিন, কারণ এফসি গোয়া সব থেকে ভালো টিম লিগে মানে বর্তমানে 1 নম্বরে আছে। সেসব তো বাদ দিলেও মোহনবাগান মাত্র 2 দিন ব্যবধান আগে খেলেছিল মুম্বাইয়ের মতো একটা প্রতিপক্ষের সঙ্গে, 2 দিন বাদে খেলতে নামছে গোয়ার সঙ্গে। মানে শিডিউলিং একটুখানি এখানে ডিফারেন্ট হতে পারতো। মানে সেখানে একটা টিম তারা একটা ম্যাচ খেলার পর তাদের রিকভারি করতেই বোধহয় একদিন চলে যায়, হয়তো আজকের দিনটা তারা প্রস্তুতির জন্য পেয়েছে, কালকে খেলতে নামতে হচ্ছে। তো সেক্ষেত্রে প্লেয়াররা কতটা ফিজিক্যালি ফিট থাকতে পারবে সেটা একটা চিন্তার জায়গা। এবং তার সঙ্গে মোহনবাগান প্লেয়ারদের ইঞ্জুরির সমস্যা তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট মুম্বাই সিটি এফসি ম্যাচে মোহনবাগান দেখেছে 3টে রেড কার্ড। মানে এফসি গোয়া ম্যাচে মোহনবাগানের 3টে গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না, যেখানে আশিস রাই, লিস্টন কোলাসো তারা ম্যাচ চলাকালীন রেড কার্ড দেখেছিল। তবে সব থেকে আমাকে হতাশ করলো হেক্টর ইউস্তে, যেখানে টিমের 2টো প্লেয়ার অলরেডি রেড কার্ড থেকে ছিটকে গিয়েছে। টিমের এত গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে আছে, সেখানে ম্যাচের পর মারামারি করে রেড কার্ড দেখার কি অর্থ আমি বুঝলাম না। যদিও ওখানে রাহুল ভেকে মাথা গরম করিয়ে দিয়েছিল, বোঝা গিয়েছে, বাট তারপরও অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার যেখানে তোমার টিমের তোমাকে দরকার আছে এবং তুমি টিমের সব থেকে সিনিয়র প্লেয়ার, মাথাটা আরও একটু ঠান্ডা রাখা যেত, বাট অন মোমেন্ট এত কিছু মাথায় থাকে না। তো সেক্ষেত্রে 3টে প্লেয়ার রেড কার্ডেড হয়ে গিয়েছে,
এবং সেই তিনজনকে ছাড়া কিভাবে টিম সাজাবে কোচ, সেটা একটা বড় চিন্তার জায়গা। বিশেষ করে ডিফেন্সের প্লেয়াররা কিন্তু সেরকম কেউ অ্যাভেলেবেল নেই, ডিফেন্স নিয়ে কিন্তু মোহনবাগান সমস্যায় পড়তে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা মোহনবাগানের প্লেইং 11 বানাতে যাই, গোলে বিশাল কায়েতকে রাখতে হবে। আই থিঙ্ক 3-4-1-2 এই ফরমেশনই আবার জোয়ান ফেরান্দো যেতে পারে। 4 ডিফেন্সে খেলানোর মতো ডিফেন্ডারই তো দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে 3 ডিফেন্সের কথা বললে লেফট সেন্টার ব্যাক সুভাশিস বোস, মাঝখানটায় ব্র্যান্ডেন হ্যামিল, ডান দিকটায় মেবি দীপক তাংড়ি অথবা সুমিত রাঠির মধ্যে কাউকে ইউজ করতে হবে। দেন রাইট উইং ব্যাক পজিশনে মানভীর সিং, লেফট উইং ব্যাক পজিশনটায় রবি রানা একটা অপশন হতে পারে। বাট আমার মনে হয় মোহনবাগান একদম ফুল অ্যাটাকিং যেতে পারে গোয়ার ডিফেন্স ভাঙার জন্য। সেক্ষেত্রে কিন্তু লেফট উইং ব্যাক বা লেফট উইঙ্গার ওই পজিশনটায় খেলিয়ে দিতে পারে কিয়ান নাসিরিকে। সেন্ট্রাল মিডফিল্ডে অনুরুদ্ধ থাপা, তার পাশে হুগো বুমোস, যদি সাহাল ফিট থাকে নম্বর 10 রোলটায় সাহাল। তবে যদি সাহাল ফিট না থাকে সেক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে তোমাকে সুমিত রাঠিকে খেলাতে হবে, দীপক তাংড়িকে নিয়ে আসতে হবে মিডফিল্ডে। সেন্ট্রাল মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে দীপক তাংড়ি, তার পাশে অনুরুদ্ধ থাপা এবং নম্বর 10 পজিশনটায় সেক্ষেত্রে হুগো বুমোস। আর আপফ্রন্টে দুটো স্ট্রাইকার, একটা দিমিত্রি পেত্রাতোস, তার পাশে কামিংস অথবা সাদিকু। যদিও কামিংস লাস্ট ম্যাচে গোল করেছে, বাট আই থিঙ্ক সাদিকু এই ম্যাচে কিন্তু ভালো চয়েস হতে পারে। কারণ মানে সন্দেশ ছিঙ্গেন বা ওডিওনা ইন্ডিয়া তাদের এগেনস্টে খেলার জন্য, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য কিন্তু একজন ফিজিক্যাল স্ট্রাইকার দরকার। সেই কাজটা কিন্তু সাদিকু করতে পারবে। ম্যাকিউকের সঙ্গে বুমোসের একটা লড়াই হতে পারে, ফলে কিন্তু পেত্রাতোস সে কিন্তু অনেক ফ্রি স্পেস পেতে পারে, পেত্রাতোসের জন্য সুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমি সাদিকুকেই রাখছি। বাকি কিন্তু এটা মোহনবাগানের একটা পসিবল প্লেইং 11 হতে পারে। তোমাদের মতো মোহনবাগানের প্লেইং 11 কি হওয়া উচিত কমেন্টে জানিও। বাট অবশ্যই গোয়ার এগেনস্টে টাফ চ্যালেঞ্জ হবে এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া। উল্টো দিকে এফসি গোয়ার কথা বললে তারা 4-2-3-1 ফরমেশনে যাবে, যেখানে গোয়ার গোলে স্টার্ট করবে অর্শদীপ সিং, লেফট ব্যাক জয়গুপ্তা, রাইট ব্যাক সিরিটন ফার্নান্ডেজ, দুটো সেন্টার ব্যাক ওডিওনা ইন্ডিয়া, তার সঙ্গে সন্দেশ চিঙ্গেন, সেন্ট্রাল মিডফিল্ডে রেনিয়ার ফার্নান্ডেজ, তার সঙ্গে কার্ল ম্যাকিউক। দেন নম্বর 10 রোলটাই খেলতে পারে ভিক্টর রড্রিগেজ, ডান দিকের উইং থেকে খেলতে পারে বরিশ সিং, বাঁ দিকের উইং থেকে উদান্তা সিং, এবং অ্যাজ এ স্ট্রাইকার কিন্তু স্টার্ট করতে পারে নোয়া সাদাউই, যে কিন্তু মেনলি ফলস 9 টাইপের একটা রোল প্লে করবে। তো গোয়ার প্লেইং 11 এরকম হতে পারে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, তোমরা এই ম্যাচে মোহনবাগানের থেকে কিরকম ফুটবল এক্সপেক্ট করছো বা কিরকম লাইন আপ এক্সপেক্ট করছো, এবং তোমাদের কি মনে হয় এই ম্যাচে স্কোর লাইন কি হতে পারে, কোন টিম জিততে পারে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।